বিতর্কিত উপদেষ্টা, পক্ষপাত দুষ্ট উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মারাত্মক ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন, যে কথার অর্থ হচ্ছে তিনি বেঈমানি করছেন জাতির সাথে, সুষ্ঠু নির্বাচনের সাথে বেঈমানি করছেন, সংস্কারের সাথে বেঈমানি করছেন। এর অর্থ জুলাই স্পিরিটের সাথে বেঈমানি করছেন। জনগণের কথা কানেই দিতে চান না আসিফ নজরুলরা। দর্শক, আসিফ নজরুল বলেছে সর্বশেষ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন দিয়ে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন জামাত, চরমনাই, এনসিপি তারা যেটা বলছে যে না, আমাদের কথা শুনতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আপনি ফেব্রুয়ারি আগেও নির্বাচন দেন, সমস্যা নাই, লেভেল প্লেইং ফিল্ড লাগবে, পিয়ার সিস্টেম লাগবে, সংস্কার বাস্তবায়ন করতে হবে। এটা করতে পারলে হবে, নইলে নির্বাচন হবে না। জামাত, চরমনাই, এনসিপি সার কথা এটা। আর জনগণের যে দাবিগুলো সংস্কারের, এটা যদি আপনি শেষ করে ডিসেম্বরের মধ্যে করতে পারেন তাতেও সমস্যা নেই, কিন্তু এটা করবেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো এই জায়গায় জামাত, চরমনাই, এনসিপির যে দাবি, জনগণের যে দাবি, 70 থেকে 80% মানুষের যে দাবি, ওটাকে আসিফ নজরুল বলছে ওটা বিভিন্ন রাজনৈতিক দলের ইন্টারনাল হিসাব নিকাশ, ওটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, করে চলে যাবে। এর মানে কি? আসিফ নজরুল বেইমানি করছেন। জামাত, চরমনাই, এনসিপি এরা জনগণের হয়ে বিভিন্ন দাবি দয়া করছে, যেটা জুলাই স্পিরিটের মৌলিক দাবি, সংস্কার করতে হবে। আর ওটাকে বলছে যে রাজনৈতিক দলগুলোর ইন্টারনাল বিভিন্ন কৌশল। এর মানে আসিফ নজরুল কি বোঝাতে চেয়েছে? আমি আরো সহজভাবে জামাতের ভাইরা, চরমনাই ভাইরা, এনসিপির ছেলেরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসিফ নজরুল বলতে চাইছে এই যে পিয়ার সিস্টেমের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি, সংস্কারের মূলা ঝুলানো না, সংস্কার বাস্তবায়ন করে দিয়ে তারপরে নির্বাচন করার যে দাবি, ওটা জামাত, চরমনাই ভোট কম, এ কারণে নির্বাচন পিছিয়ে দিলে তাদের একটু ভোট বাড়তে পারে, অথবা বিএনপির সাথে দর কষাকষি করে কিছু সিট পাওয়া যায় কিনা, এই জন্য করছে। এগুলো সরকার কানে নিবে না, এগুলো আমলেই নিবে না। আসিফ নজরুল কত বড় বেঈমান ক্লিয়ার। আসিফ নজরুল সম্পর্কে ইতিবাচক দিক সবসময় বলে আসি এবং এর নেতিবাচক দিক সবসময় বলি। উপর উপর খুব প্রশংসা, জামাত ভালো, অমুক তমুক নানান কিছু, আল্লাহ রাসূলের কথা, জামাত শিবিরকে খুশি করার জন্য কত কথা, কিন্তু তিনি তলে তলে বিএনপির দালাল। এই আসিফ নজরুল আসলে একসময় ছিল ঘাতানিক, মানে আওয়ামী লীগ। তো পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে চেয়েছিলেন, তারই সহকর্মী মিজানুর রহমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছেন, আসিফ নজরুল হতে পারেনি। তারপরে আওয়ামী লীগের কিছু সমালোচনা শুরু করেছে। তিনি তো ছিলেন আওয়ামী লীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, জাহানারা ইমামের লোক ছিল, গোলাম আজমদের প্রতি কি ফাঁসি দিয়েছিল, এই হচ্ছে সে আসিফ নজরুল। এরপরে ধান্দাবাজি, যেখানে সুবিধা পায়। হ্যাঁ, জুলাই বিপ্লবে তার অবদান আছে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু তার ইতিহাস হচ্ছে এটা, বাস্তবতা এটা। বিএনপি থেকে পদ পদবি পাওয়ার চেষ্টা নানান সময় করেছে। পদ পদবি বলতে তিনি বিএনপি করেন এটা না, যে বিএনপি ক্ষমতায় আসলে সুশীল হিসাবে, বিএনপি পন্থী হিসাবে তাকে ভিসি বানাবে বা এই বানাবে সেই বানাবে, এরকম চিন্তা অনেক আগে থেকেই তার ছিল। তো দর্শক, এখন আসিফ নজরুল্লাহ যেটা ভাবছেন, টোটাল সরকার জামাত, চরমনাইয়ের সাথে বেইমানি করছে, জনতার সাথে বেইমানি করছে, জামাত, চরমনাই, ইসলাম মন্দিরে যাতে ক্ষমতা আসতে না পারে সে বন্দোবস্ত করছে, কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দেওয়ার বন্দোবস্ত করছে, ভোট চুরির বন্দোবস্ত করছে আসিফ নজরুল্লাহ। দর্শক, আসিফ নজরুলের চাকরি এখনো আছে। তার চিন্তা যে ইন্টারিম হিসেবে তো আর বেশি দিন থাকতে পারবেন না, সুষ্ঠু নির্বাচন দিক আর কারচুপি নির্বাচন দিক, বেশি দিন তো আর থাকতে পারবেন না। তারপরে চাকরি করতে হবে, আবার দেশে থাকতে হবে, স্ত্রী আছে। সেই ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতো একদম বিদেশে চলে যাবে তা তো না। এখন বিএনপির সাথে আপোষ করে দেশে থাকা, চাকরি করার একটা রাস্তা খুঁজছে। বিএনপি ভয় দেখিয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি, সুষ্ঠু নির্বাচন হলেও তো আমরা আসতে পারি, তারপরে কিন্তু খবর আছে, তার চাইতে বরং আমাদের সুযোগ দাও, তুমি নির্বিঘ্নে থাকবা। তারপরে আসিফ নজরুল বিএনপির করে লাভ দিয়ে উঠেছে, যেরকম ইউনূস সাহেব উঠেছেন। জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছেন আসিফ নজরুল্লাহ। এই যে আসিফ নজরুল যে কথাটা আমি প্রতিবাদ করছি বা বিশ্লেষণ করছি, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নিশ্চিত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাব, কেউ ঠেকাতে পারবে না। আর রাজনৈতিক দলগুলো যারা বিরোধিতা করছে, ওটা তাদের ইন্টারনাল হিসাব, এগুলোতে কান দিব না, এই কথা তিনি বলতে পারেন না জুলাই বিপ্লব ধারণ করলে। জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল, এখন বিভিন্ন জরিপ উঠে এসেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এনসিপি জুলাই বিপ্লবের মূল নেতৃত্ব, তাদের কথা আপনি ইগনোর করতে পারেন না, ওভারলুক করতে পারেন না। আপনার বলা উচিত কি ছিল? আসিফ নজরুল যদি বেঈমান না হতেন, প্রতারক না হতেন, টোটাল সরকার যদি বেঈমান প্রতারক না হতো, এই প্রেস সচিব থেকে শুরু করে টোটাল সরকারের একটা বড় অংশ বা সিগনিফিকেন্ট, মাহফুজ আসিফরা বাদে প্রায় সবাই বিএনপির কোলে উঠে গেছে, বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার জন্য একদম কমিটেড হয়ে গেছে। তারা যদি এই প্রতারণা না করতেন, বেঈমানি না করতেন, তাহলে তারা কি বলতেন? তারা বলতেন যে হ্যাঁ, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই, আমরা সবার কথা শুনবো, প্রয়োজনে সংলাপ করব, কার কি দাবি, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করব। জনগণের যে দাবি, কোন রাজনৈতিক দলের দাবির সাথে যদি জনগণের দাবি মিলে এবং ওইটা যদি আসলেই জনগণ চেয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আমরা
আমলে নেওয়ার চেষ্টা করব, কারণ জনগণ যা চায় সেটাই তো হবে। তবে জনগণ আসলে চায় কিনা সেটা আমরা দেখবো। এই জন্য আমরা এই যে বিপরীতমুখী দলগুলো যেমন পিআর নিয়ে পক্ষে বিপক্ষে আছে, এদেরকে নিয়ে আমরা বলবো, রাউন্ড টেবিল আলোচনার আয়োজন করব, তারপর একটা সুন্দর সমাধানের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে নির্বাচনের আয়োজনের চেষ্টা করব। এইটা বলা উচিত ছিল, কিন্তু সেটা না বলে জামাত এনসিপি চরমনে যে বলছে ওটা আমলেই নিতে চায় না, কানেই নিতে চায় না, যে ওটা তাদের ধান্দাবাজি এইভাবে বলছে। সরাসরি এই শব্দ বলেনি, কিন্তু আসিফ নজরুলের বক্তব্যের অর্থ হচ্ছে জামাত চরমনে এনসিপি এখন যে দাবি করছে, যেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে কার্যত, ওটাকে আসিফ নজরুল বলছে ধান্দাবাজি, এটা তাদের কৌশল না, এটা জনগণের দাবি। পিআর সিস্টেম চায় 70-80% মানুষ, আপনাকে এটা মানতে হবে, এটা শুদ্ধ হবে, আপনি বাধ্য। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অধিকাংশ মানুষ, এটা রিয়ালিটি, আপনাকে মানতে হবে। অতএব অধিকাংশকে ওভারলুক করে এই সরকার, এই আসিফ নজরুল আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ছিল, এখন আপনাদের সেই নির্বাচন কোথায় গেল? এখন আর বলেন না কেন? লন্ডন থেকে ওহি আসার পর আগের হুকুম মানসুখ হয়ে গিয়েছে, এই নাসেক মানসুখ খেলা খেলছেন জনগণের সাথে। সংস্কার হবে, করবোই, আসিফ নজরুলের কত বড় বড় কথা, এখন সংস্কার করা দরকার নাই, আমরা শুধু নির্বাচন করবো, সংস্কার পরবর্তী পার্লামেন্ট করবে, ধান্দাবাজি শুরু করছেন। এই আসিফ নজরুলের বিরুদ্ধে জামাত চরমনাকে সোচ্চার হওয়া উচিত। এই আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে অনেকে মিছিল শুরু করেছেন, দেখেছেন না? সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে, জুলাই শহীদ পরিবারের লোকজন এক বাটপার। এ সরকারে এসেই বিএনপির লোকজন ঢালাওভাবে নিয়োগ দিয়েছে, বিএনপির পছন্দের লোকজন বিভিন্ন জায়গায় সরকার বিভিন্ন সংস্থায় ঢুকিয়েছে, জামাতকে মোটেও ফেভার করেনি। এমনকি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আসিফ নজরুল ঠেকিয়ে দিতে চেয়েছে, পরে অবশ্য প্রশংসা করেছে বাধ্য হয়ে। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিতভাবে কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠান সরকার দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের যত ধাপ আছে সকল কিছুই আমরা মাথার মধ্যে রাখছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন করে আমরা চলে যাবো। এখন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকার, এটা তারা জামাত এনসিপি খোঁচা দিয়েছেন, যে তারা যে বলে নির্বাচন হবে না, মুক্ত না, এটা আমরা করবোই, এরকম বলছেন। মানে দালালির সর্বোচ্চ সীমা অতিক্রম করছেন। কেন ভাই, আপনি সবাইকে নিয়ে বসার কথা বলতে পারছেন না? আসিফ নজরুল বলেন, এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, ওইটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া, আপনারা তো সবসময় দেখছেন। এই যে জনগণের পক্ষে যেসব দাবি জামাত চরমনে এনসিপি করছে, ওটাকে তাদের ইল মোটিভ হিসাবে আখ্যায়িত করছে আসিফ নজরুল, এই বাটপার। এই কথা তিনি বলতে পারেন না। তার বলা উচিত যে ঠিক আছে, আমরা শুনবো, তাদের সাথে বসবো। বিএনপি জামাত চরমনে এনসিপিকে ধান্দাবাজ বলছেন কার্যত, আসিফ নজরুলকে জবাব দিতে হবে। জামাত ইসলামী চরমনায় সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন, যেটা ধৃষ্টতাপূর্ণ। তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত। একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান। দেশে আসার আগেই ইমোতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে। দেশে আসতে যে কি হবে আল্লাহ জানে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই মনে করে দিব, দেশে আসতে পারেন কিনা সন্দেহ আছে। কতবার দেশে আসার কথা বলছেন, বাড়িঘর ঘষা মাজা, কিন্তু আসার খবর নেই। যে নিশ্চিত হয়েছিলেন যে নির্বাচন হবে, তারপরে ব্যাগ গুছিয়েছিলেন, এখন আবার অনেকে বলছেন নির্বাচন হবে না। তারেক রহমান দেশেও যদি আসে, নির্বাচনও যদি না হয়, তাহলে বিপদ আছে। তো এই ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসবেন না। দর্শক, তারেক রহমান বলছেন চরমপন্থা ও মৌলবাদের উত্থান যেন না হয়, সতর্ক থাকতে হবে। আচ্ছা, মৌলবাদ কে মৌলবাদ? বিএনপি কোনদিন, ফ্রম জিয়াউর রহমান টু খালেদা জিয়া, একটা প্রমাণ দেখান যে মৌলবাদ শব্দটা বিএনপি বলে কাউকে নিগেট করছে। আরে ভাই, প্রতিপক্ষকে মৌলবাদ বলা, হুজুর আলেম ওলামাদের মৌলবাদী বলা, এটা তো আওয়ামী লীগের গাড়ি। সব আওয়ামী ন্যারেটিভ তারেক রহমান গ্রহণ করছে। আরে ভাই, চরমপন্থী তো আপনার দল। এরা পাথর মেরে মানুষ হত্যা করে, নিজেরা কামড়া কামড়ি করে 156 জনকে হত্যা করে। এরা কোমরে পিস্তল নিয়ে স্লোগান দেয়। আপনি চরমপন্থী খুঁজছেন কোথায়? আপনার দলই তো চরমপন্থী দল। আর মৌলবাদী মানে, মৌলবাদী কি? সন্ত্রাসী, এগুলো হতে পারে, জঙ্গি, কিন্তু মৌলবাদী বলা হয় কাদেরকে? এখানে তারেক রহমান মৌলবাদী বলতে জামাত চরমনায় সেও ইসলামপন্থীদের ইঙ্গিত করেছেন, এটা স্পষ্ট। চরমনায় অলরেডি জবাব দেওয়া শুরু করেছে, তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, এই মৌলবাদী শব্দটা এসেছে কোথা থেকে? এটা মূলত আমেরিকান আবিষ্কার। এটা সেই ওয়ার টেররের জন্য তারা এটা আবিষ্কার করেছে। তারা ইসলামপন্থীদের, হুজুরদের, মুসলমানদের মৌলবাদী বলতো, এবং ওইটা ভারত থেকে বাংলাদেশে হাসিনা ইম্পোর্ট করেছে। হাসিনা জামাত ইসলামপন্থীদের, যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে, আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েমের কথা বলে, তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে তাদেরকে ধরাশয়ী করতো। কিন্তু বিএনপি কখনো হুজুরদের বা ইসলামপন্থীদের মৌলবাদী বলতো না। বিএনপি জঙ্গিবাদ দমন করেছে। 2001 থেকে 2006 যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, তাদেরকে বিএনপি দমন করেছে, রাইট? বিএনপি সরকারই তো ফাঁসি দিয়েছে আব্দুর রহমান বাংলা ভাইদের, আতাউর রহমান সানিদের। তাহলে আপনি
তখনও তো বিএনপি বলেনি যে আমরা মৌলবাদীদের ফাঁসি দিচ্ছি। এখন তারেক রহমান মৌলবাদী, চরমপন্থী এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে? একদম ভারতের কোলে উঠে গেছেন তারেক রহমান। তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে। তারেক রহমান মাস্ট ক্লারিফাই দ্যাট তিনি মৌলবাদী বলতে কাদেরকে মিন করেছেন। যদি ক্লারিফাই না করেন তাহলে এটা আমরা নিশ্চিত যে জামাত ইসলামী এবং চরমনাইকে মিন করেছে। এটা তো সবসময় বলে। আমার দেশ পত্রিকাকে বাচ্চা নেতা, বাটপান নেতা, একদম পচে গলে নষ্ট হয়ে গেছে, স্যাসরা ইশরাক বিএনপি, আমার দেশ পত্রিকাকে বলে মৌলবাদীদের আখড়া, মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে। আচ্ছা, মৌলবাদীদের পত্রিকা বলতে কি বুঝিয়েছেন? কে না বোঝে ভাই? এটা তো জামাত, চরমনাই বা এদেরকে মিন করেছেন, ইসলামী দলগুলোকে মিন করেছেন, ইসলামপন্থীদের মিন করেছেন। আপনি তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছেন। ইসলামপন্থীরা এই তারেক রহমানের বিরুদ্ধে, এই ভারতের দালালদের বিরুদ্ধে জেগে উঠুন, আপনাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে। শুধুমাত্র ভারতের দালালেরাই ইসলামপন্থীদের মৌলবাদী বলে গালি দিতে পারে। এবং শাহবাগী টু, তারেক রহমান শাহবাগী হয়ে উঠছেন, চরিত্রগতভাবে শাহবাগী হয়ে উঠছেন, আকীদাগতভাবে, আদর্শিকভাবে। নইলে এভাবে মৌলবাদী বলতে পারেন না। তারেক রহমানকে জবাব দিতে হবে। আসলে চরমনাইয়ের লোকজন এই বিষয়ে লেখালেখি শুরু করেছে। যেমন চরমনাইয়ের একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রেজাউল করিম আবরার, তিনি লিখেছেন চরমপন্থী এবং মৌলবাদের উত্থান যেন না হয় এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান বলেছেন তারেক রহমান। আচ্ছা, মৌলবাদ কারা? মৌলবাদী বলে কাদের বুঝালেন তারেক রহমান? গর্ব করে বলি আমি একজন মৌলবাদী, ইসলামী মৌলবাদী। এর মানে চরমনাই অলরেডি ধরে নিয়েছে যে তাদেরকে বলেছেন। হ্যাঁ, তাদেরকে বলেছেন, জামাতকে বলেছেন। এখন এই বয়ানের তাৎপর্য কি? এই বয়ানের তাৎপর্য হচ্ছে সামনে ইসলামপন্থীদের, হুজুরদের নির্যাতন করা হবে মৌলবাদী ট্যাগ দিয়ে। তারেক রহমান ক্ষমতায় থাকতে ভারতকে খুশি করতে, আমেরিকাকে খুশি করতে এরকম জঙ্গি নাটক করবে, যেটা হাসিনা করেছিল। তার আলামত এটা। হুজুরদের অবস্থা খারাপ। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে আপনাদের কৌচু কাটা করবে। আওয়ামী লীগের কি করেছিল তার চাইতে বেশি করবে। আওয়ামী লীগ ক্ষমতা এসে না তারপরে ধরছে, ক্ষমতা আসার আগেই ধরছে। আপনারা দেখেছেন গাইবান্ধায় এক জামাত নেতাকে গলা কেটে হত্যা করেছে। কে হত্যা করেছে? যুব দলের লোকজন। কেন? যুবদল নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য ছিল ওই জামাত নেতার কাছে এবং তিনি এটা অনেকটা ফাঁস করে দিয়েছিলেন। অনেকে বলেছিলেন, তাকে হত্যা করা হয়েছে। জামাত নেতাকে এখনই গলা কেটে হত্যা করা। আর ক্ষমতায় আসলে ওই জিয়াউল হাসান নাকি জেনারেল, তার কর্মকাণ্ড দেখেছেন না আমার দেশের রিপোর্টে? হত্যা করে তারপরে রেল লাইনের উপর রেখে দেওয়া হতো, বলা হতো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তারপরে মাথায় গুলি করে তারপরে বুড়িগঙ্গার নিচে লাশ ফেলে দিত, পাথর বেঁধে, যাতে একদম নিচে থাকে, উপরে না ওঠে, এক পর্যায়ে মাছ খেয়ে ফেলবে। হাজারের উপর গুম করেছে এক জিয়া। তো দর্শক, শুধু তারেক রহমান না, তারেক রহমানের আরেক আওয়ামী স্পেন্সার, তারেক রহমান যাকে আলাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফৌজু পাগলা, হাবিবুর রহমান হাবিব, রুমিন ফারানা, এই আওয়ামী আন্ডা বাচ্চাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, যাতে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেয় খুশি হয়ে। এই রুমিন ফারানা বলছে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না। এই ধর্ম ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝিয়েছেন? ধর্মীয় দলগুলোকে বুঝেছেন, ইসলামী দলগুলোকে এরা বলেন ধর্ম ব্যবসায়ী। অথচ প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে বিএনপি। চরমনাই পীর সাহেবের কাছে 5 কুল্লি টুপি মাথায় দিয়ে যান, আবার সরসিনা পীর সাহেবের কাছে তখন সরসিনা গোল টুপি মাথায় দিয়ে যান। এটি হচ্ছে আপনাদের ধর্ম ব্যবসা, এটা করছেন। দর্শক, সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদীর অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করেন। মানে জামাত, চরমনাই বা হুজুররা যেন ক্ষমতার দ্বারে কাছেও যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এদেরকে এখন থেকে দমন করার ব্যবস্থা করতে হবে। এদের দাবি দয়া মানা যাবে না। পিআর সিস্টেম মানলে মৌলবাদ আখড়া দখল করবে, আখড়া করবে বাংলাদেশ। এটা হচ্ছে এদের ন্যারেটিভ। আমরা তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইসলামপন্থীদের মৌলবাদী বলাটা এটা ভারতীয় এবং মার্কিন ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। মৌলবাদী বলতে কোনো গ্রহণযোগ্য টার্ম থাকতে পারে না। আপনি জঙ্গি এবং সন্ত্রাসী বলেন, জঙ্গি কারা সেটা স্পষ্ট। আর যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যারা ভোটের রাজনীতি করে, যারা ইসলামী দল, তাদেরকে মৌলবাদী বলাটা চরম ধৃষ্টতা। তারেক রহমান মাস্ট ক্লারিফাই তিনি কাদেরকে বলেছেন। তো বিএনপি অন্যান্য নেতারা তো সরাসরি জামাতকে মৌলবাদী বলে গালি দেন, চরমনাইকে মৌলবাদী বলে গালি দেন। তাহলে বোঝা যায় যে তারেক রহমান মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন? জামাত, চরমনাইকে বুঝিয়েছেন। জবাব দিতে হবে। তারেক রহমানকে কোনো ছাড় দেওয়া যাবে না। তারেক রহমান ক্ষমতা আসতে বলে হাসিনার চেয়েও বড় ফেসিস্ট হয়ে উঠবে, আমরা সে আলামত পাচ্ছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে বিএনপিতে শঙ্কা বিরাজ করছে। হঠাৎ করেই রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে এক ধরনের গণজোয়ার। এই গণজোয়ারটা দৃশ্যমান হতে শুরু করেছে কিছু জরিপ এবং ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনাকে কেন্দ্র করে। দর্শক, যেখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, যেখানে বিএনপির মাস্তানি চলে না, যেখানে সবাই সমান অধিকার পায়, যেখানে প্রশাসন নিরপেক্ষ, সেখানে বিএনপির খাওয়া নেই, হিসাব এইটাই। এই জায়গায় বিএনপি পর্দার অন্তরালে অনেক কিছু গুছিয়ে এনেছিল।
যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন হবে, সে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো ইচ্ছা মতো মাগুরা মার্কা করতে পারবে, কিন্তু কোন রকম জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি, এটা ছিল বিএনপির টার্গেট। কিন্তু জামাত ইসলামী এসে তাদের বারাভাতে ছাই দিয়েছে। জামাত চরমোনাই এনসিপি তারা এটা মানতে পারছে না, তারা এই ধরনের পাতানো নির্বাচন হতে দেবে না। এই জায়গায় পিয়ার পদ্ধতি নিয়ে একটা স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। ইন্টারেস্টিংলি বিএনপির পক্ষে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে উল্লেখ করার মতো কেউ নেই। গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপি যে বয়ানগুলো বাজারে ছেড়েছে এটা অকার্যকর প্রমাণিত হয়েছে। বিএনপি যেটা বলছে যে জনগণ পিয়ার বুঝে না, অথচ 71% জনগণ বলে যে আমরা তো পিয়ারই চাই। জনগণ পিয়ার বুঝে, রাজনৈতিক দলগুলো বোঝাতে সক্ষম হয়েছে, এবং পিয়ার এখন গণদাবিতে পরিণত হয়েছে। তো দর্শক, এই জায়গায় রুহুল কবির রিজভী বলছেন যারা পিয়ার দাবি করে তাদের নিয়েই সন্দেহ থেকে যায়। এর অর্থ কি? অধিকাংশ রাজনৈতিক দল তো পিয়ার দাবি করে, তাহলে অধিকাংশ রাজনৈতিক দলকে নিয়ে সন্দেহ থেকে যায় কেন? অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে সন্দেহ থেকে যায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, মানে আপনাদের বিরুদ্ধে একটা গণজোয়ার, আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কেউ নেই। জাতীয় পর্যায়ে দেখেন বিএনপি যে এক প্রকার স্যাঁচা খেয়েছে, জুতার বাড়ি খেয়েছে। কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে, বরিশালে আপনারা দেখেছেন জুতা নিক্ষেপ করেছে বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের মুখের উপর। এই সময়ে বিএনপির পক্ষে কথা বলার মতো গ্রহণযোগ্য কেউ নাই যিনি সরাসরি বিএনপি না। কয়েকজনে বলে বিএনপির পক্ষে, কিন্তু তাদের আবার অন্য চরিত্র রয়েছে, যেমন আব্দুল নূর তুষার, শাহেদ আলম, এরকম কিছু ফিগার আছে যারা বিএনপির পক্ষে বলে সরাসরি বিএনপি না হয়েও, কিন্তু আবার শেখ মুজিব পূজা করে, শেমু গুন্ডা পূজা করে। এই শেমু পূজা করতে যে তারা ছাত্র জনতার জুতার বাড়ি খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে বুঝেন যে বিএনপির পক্ষে বলার মতো যারা আছে তাদের অবস্থাটা কি? তারা জুতার বাড়ি খায়। শাহেদ আলমরা, আব্দুল নূর তুষাররা জুতার বাড়ি খায় বাংলাদেশে। তো এরা যদি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, আমার তো মনে হয় ছাত্র জনতা তাদেরকে দেখলে ধাওয়া দিবে বা জুতার বাড়ি দিবে, থুতু নিক্ষেপ করবে। আব্দুল নূর তুষার, শাহেদ, এরা আমরা যেরকম মধুর ক্যান্টিনে যে চা খাই, টিএসসিতে আড্ডা দিই, ওপেন ফিল্ডে গাড়ি থেকে নেমে, এরকম পারলে তারা করুক। আমার মনে হয় না যে সাহস পাবে, এতটাই ঘৃণিত। তাহলে বিএনপির পক্ষে আসলে কেউ নেই। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন জনগণ এই ধরনের নির্বাচন পদ্ধতির জন্য প্রস্তুত নয়। আচ্ছা, পিয়ার পদ্ধতির পক্ষে তো জরিপ হয়েছে, বা পিয়ার পদ্ধতি নিয়ে জরিপ হয়েছে, সেখানে 71% পক্ষে। পিয়ার পদ্ধতির বিপক্ষে কত পার্সেন্ট? এটা নিয়ে একটা উদ্দেশ্যমূলক পারপারসিভ জরিপ একটা করুক না। কোনো ফাইন্ডিংস আছে, কোনো রিসার্চ আছে যে এত পার্সেন্ট মানুষ এটা চায় না, বা এই কারণে এটা বাংলাদেশের জন্য এখন উপযোগী না? কোনো যুক্তি, তথ্য, দলিল কিচ্ছু নাই। আন্দাজের উপর গায়ের জোরে তারা বলে দিচ্ছে যে বাংলাদেশ পিয়ার পদ্ধতির জন্য প্রস্তুত নয়। যদিও পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বলার মতো কোনো মুরদ বা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বলবে এরকম কোনো জ্ঞানী স্মার্ট লোক বিএনপিতে নাই। যে কোনো একটা বিষয়ের লিমিটেশন থাকে, যেহেতু ম্যানমেড, এটা ঐশ্বরিক নয়, কিন্তু সেই লিমিটেশন গুলো বলার মতো জ্ঞানী লোক বিএনপিতে নেই। বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি উপযোগী নয়। যারা পিয়ার দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। এখন অধিকাংশ দলই তো পিয়ার দাবি করে, অধিকাংশ মানুষ পিয়ার দাবি করে, 71% মানুষ পিয়ারের পক্ষে। তাহলে এর অর্থ কি? যে বিএনপির বিপক্ষে, বিএনপির বিরুদ্ধে একটা গণজোয়ার। সবসময় পক্ষে গণজোয়ারের কথা শুনেন, বিএনপির বিরুদ্ধে গণজোয়ারের কথা শুনলেন। রিয়ালিটি এটাই। আর বিএনপির লোকজন আলোচনায় নাই। এই যে বললাম, ডাকসুর দিকে তাকান, লেভেল প্লেইং ফিল্ড আছে মানে বিএনপি আলোচনায় নাই। এদের কোনো অস্তিত্ব নেই। নেতা আছে কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারে না। যারা দাঁড়াতে পারবে তারা নিজেরাও জানে না তারেক রহমান লন্ডন থেকে কি ওহি পাঠাবেন, কি অনিশ্চয়তার মধ্যে লেজুর ভিত্তিক রাজনীতি কত প্রকার ও কি। রিজভী বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে, মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করতে হবে। মাঠ পর্যায়ে তো সব বিএনপি ময় হয়ে গেছে। এখন দুই এক জায়গায় যেখানে বিএনপি ময় নেই, সেখানে বিএনপির প্রশাসন তৈরি করার জন্য রুহুল কবির রিজভীর এই ধান্দা। আওয়ামী লীগের লোকজন আছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনই এখন বিএনপি হয়ে গেছে।
এই জন্য দেখবেন যে বিএনপি নেতারা থানায় কথা বললে ওইটি হয়, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হয় না। বিএনপির বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া হয় যখন বিএনপির শক্তিশালী কোনো গ্রুপ পুলিশকে ম্যানেজ করতে পারে। স্বাভাবিকভাবে সাধারণ জনগণ বিএনপির কোনো পর্যায়ে শাস্ত্রা নেতার বিরুদ্ধে অভিযোগ করলেও প্রতিকার পায় না। অতএব এই বিএনপি মার্কা প্রশাসন দিয়ে নির্বাচন হবে না, রুল কবির রিজভী উল্টা যাই বলুন, এটা এনসিপির মাথায় আছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে কথা বলেন তিনি। সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা টিকে থাকে। কিন্তু দেখবেন যে ডাকসুতে ছাত্রদল কি ধরাটা খায়। ডাকসুতে ধরা খাওয়া মানে এটা বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলা হয় ডাকসুকে, বাংলাদেশে ধরা খাওয়া। ডাকসুর অবস্থা মানে বাংলাদেশের অবস্থা, ইতিহাস এটাই বলে। ডাকসু যেদিকে মন নেয় বাংলাদেশ সেদিকে যায়। এই জন্য ক্ষমতাসীনরা সাধারণত ডাকসুতে যেতে না, কারণ ক্ষমতায় কিছুদিন থাকলেই তো জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। আর বাংলাদেশে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে একদল দুইবার ক্ষমতা আসতে পারে না, এ কারণে ডাকসুতে হারে তারা। নীলফামারী বিএনপি নেতাকর্মীদের নিপীড়নের প্রসঙ্গ টেনে রেখেছে। নীলফামারী এমন একটি জেলা, হ্যাঁ তারা নিপীড়নের শিকার হয়েছে, জামাত ইসলামী আরো বেশি, নীলফামারী জলঢাকায় আরো বেশি নিপীড়নের শিকার হয়েছে জামাত ইসলামী। এখন বিএনপির লোকজন পাল্টা নিপীড়ন করছে জনগণকে।